আমাদের দৃঢ় বিশ্বাস ভারতের সংবিধানের মৌলিক ধারা লঙ্ঘিত হবে, সংবিধানের মৌলিক ধারা কেউ কেড়ে নেবে, সুপ্রিম কোর্ট বিশ্বাস রাখি তারা এ কাজটা করতে দেবেন না। অবশ্য নোংরা হিন্দু যারা ধ্বংস করতে চাইছে এই শঙ্কর দয়ালের জুতো থাকলে চেটে খান, তার গুছিয়ে কাগজপত্র তৈরি করার ব্যাপারে আমরা আমাদের কর্মীদের আজ প্রায় 1000 মাদ্রাসা কর্তৃপক্ষরা এসেছিলেন। 1200 মানুষের খাবার আমাদের রান্না করতে হয়েছে। ইসলামী শিক্ষাবিদদের বলেছেন তোমরা কোথায় তলিয়ে যাচ্ছ? শিক্ষা, কোরআনের শিক্ষা হলো আবিষ্কারের শিক্ষা। আমরা সংযত এবং অত্যন্ত পরিপক্ক, কারোর কথায় নাচি না আর কারো কথা নাচ আমরা বন্ধ করি না। এবার মসজিদ যদি কেউ অপব্যয় করে থাকে তো তার প্রুফ আমাদের দেবেন লিখিতভাবে। রাষ্ট্রপতি এরকম সুন্দরভাবে যে ছন্দ আকারে আমাদের নজর কেড়েছেন, শিক্ষা দিয়েছেন, কোরআন তিনি পড়েছেন বোঝা যাচ্ছে, জ্ঞানের ভান্ডার ছিলেন। আজকে দেখা যাচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও ওয়াকফ বিলের যে বিরোধিতায় সেই বিরোধিতায় পুনরায় আবার কথা বলছে। এটা আমার কাছে কোনো প্রশ্ন নয়, যারা করছে তাদের জিজ্ঞাসা করুন। আমরা পরিণত, আমরা বাস্তববাদী, আমরা পারদর্শী, ভবিষ্যতে কি হতে পারে এটার ব্যাপারে ভাবি। সুপ্রিম কোর্টে কেস হয়েছে, আমাদের সংগঠনের মাননীয় সভাপতি মাহমুদ আসাদ মাদানি কেস করেছেন। কপিল সিব্বাল সাহেবের সাথে সুদীর্ঘ ভারতবর্ষ প্রসিদ্ধ আইনজীবীদের সাথে কথা বলেছেন। আজকে তার হিয়ারিং, এরপরে কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল। তবে আমাদের দৃঢ় বিশ্বাস ভারতের সংবিধানের মৌলিক ধারা লঙ্ঘিত হবে, সংবিধানের মৌলিক ধারা কেউ কেড়ে নেবে, সুপ্রিম কোর্ট বিশ্বাস রাখি তারা এ কাজটা করতে দেবেন না। এখনই কি আপনারা আপনারা ওয়াকফ বিল নিয়ে যে বিরোধিতা, কলকাতা রাজপথ গোটা পৃথিবীকে সাক্ষী রেখেছিলেন যে বিরোধিতা করে, এখনও কি আপনারা? আমি তো বললাম আমরা আইনের লড়াই লড়তে শুরু করেছি এবং ওয়াকফ ইউজার ব্যবহারকৃত সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থান অনেক কিছু আছে, এগুলো সঠিক কাগজপত্র যতটুকু পারবো আমরা ঠিকঠাক করব। আর যেগুলো ইউজার নয়, নতুনভাবে আমরা মাদ্রাসা, মসজিদ বা আরও দানপত্র আছে তার গুছিয়ে কাগজপত্র তৈরি করার ব্যাপারে আমরা আমাদের কর্মীদের আজ প্রায় 1000 মাদ্রাসা কর্তৃপক্ষরা এসেছিলেন। 1200 মানুষের খাবার আমাদের রান্না করতে হয়েছে। এই নির্দেশ আমরা দিয়েছি, নিজের জায়গায় দাঁড়িয়ে আপনার গ্রাম, আপনার এলাকা, আপনার বাড়ি এর কাগজপত্র আপনার ঠিক করুন। এটা রাস্তায় নেমে আন্দোলন যারা করছেন তারা কি করছেন সেটা আমাদের কাছে খুব বিষয়ে গুরুত্ব রাখে না। যারা করছেন তারা বুঝবেন এটা আমাদের বিরোধিতাও নেই আর পক্ষেও নয়, কিন্তু আমরা এখন রাস্তায় নামবো না, এটা খুব ক্লিয়ার কনসেপ্ট। আইনি ভাষায় করছি। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন দিয়েছে তারা বলেছে আমরা প্রায় মনস্থির করার পথে, সেটা হলো ইউজার দখল করা যাবে না, জেলা শাসক অতিরিক্ত নোটিশ দেবেন না, কোনো রেজিস্ট্রেশন হবে না, এ সমস্ত সুপ্রিম কোর্ট বলেছে। আমরা এই নিয়ে শুনানি করব। সুপ্রিম কোর্ট যখন হস্তক্ষেপ করে এই প্রথম আমার মনে হচ্ছে যে একটা সাংবিধানিক বিষয়ে সুপ্রিম কোর্ট খুব সক্রিয়, এটা পজিটিভ। কি হবে সেটা আমরা বলতে পারবো না, যদি ভবিষ্যৎ দেখা যায় কিছু ঘটছে তো সে কথা এখন তো বলার নেই, এখন তো বিয়েই হয়নি, ভবিষ্যৎ সংসার কী করে বলবো? কি করে রাস্তায় বারবার নামলে তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা কে বলবো? কে নামছে? আমাদেরকে বলছেন কেন? কিন্তু যারা নামছে আমি জিজ্ঞেস করি, কেউ পথে দাঁড়িয়ে খায়, কেউ বাড়িতে বসে খায়, দুটো খাওয়া কি সমান হলো? পথে ফুচকা খাওয়া যাবে, বিরিয়ানি ভাত খাওয়া যাবে না, মাছ ভাত দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় না। তো ফুচকা তেলে ভাজা যদি কেউ খেতে চান পথে দাঁড়িয়ে, তা স্বাস্থ্যকর কিনা তিনি বুঝবেন। আমরা বাড়িতে বসে ভালো করে মাছ ভাত, ডাল ভাত, গোশত ভাত খেতে চাই, সুস্থতা পাবে। আর এটা রাস্তায় দাঁড়িয়ে যারা করতেন তাদের জিজ্ঞাসা করুন। জমিয়তুল উলামা হিন্দের সংগঠন ভারতবর্ষব্যাপী খুব শক্তিশালী,
পশ্চিমবাংলায় প্রায় 20 লক্ষ আমাদের সদস্য টার্গেট, 50 লক্ষ আমাদের সমর্থক, এবং কে কারা কি করছেন ওই নিয়ে আমরা কোনো টিপ্পনি করতে যাব না। তাদের বোঝা দরকার মানুষ কি পাবে, জনগণ কি পাবে, কি পথ নির্দেশিকা দিব। আমরা তো ডাক্তার, আমরা তো রাস্তার কোয়াক ডাক্তার নই, রেজিস্টার্ড ডাক্তার। অতএব আমরা মানুষকে এমন প্রেসক্রিপশন দেবো রুগী বাঁচে, ডাক্তার যেন ভালো থাকে। বিজেপি বিধায়করা মনে করেন যে আপনি যেভাবে বিজেপি বিধায়কদেরকে আক্রমণ করেছেন বিজেপির জন্য কালো অধ্যায় চলছে। এটা ভুল কথা। বিজেপি একটা দল, ব্যক্তিরা পরিচালনা করে। বিজেপির তেতে কথায় আমাদের কষ্ট হয়, এবং আমি কিছু কথা বলেছিলাম। আমাদের মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন, সাহেব এত সব কথা বলবেন না। মুখ্যমন্ত্রী যেহেতু আমি তার দলের ক্যাবিনেট মন্ত্রী, তার পরামর্শ শুনে বিজেপির ব্যাপারে আর তখন থেকে আর মুখ খুলেনি। তবে কেউ যদি মনে করে যে বাংলায় সর্বনাশ করব, তখন আমাদের মুখ খুলতেই হবে। আচ্ছা, এর আগে আপনি বলেছিলেন প্রথমে জেলাকে ঠান্ডা করবো, তারপর কলকাতাকে ঠান্ডা করবো। আমি বলি এটা তো ঠান্ডা বলিনি, এটা পরিভাষাতে ভুল হচ্ছে। আমি বলেছিলাম টাইট করব। তো আমার জেলা সংগঠন যদি সুসংহত না হয়, তারা যদি নিজের কাজ ভালো করে না করে, তা আমি কার দ্বারায় দাঁড়িয়ে থাকবো? এই টেবিল, এই চেয়ারে 4টি পায়ে আছে। তো জেলা হলো আমাদের এই খুঁটি, আমরা এই চেয়ার নিয়ে বসে আছি। তো জেলাকে টাইট করার বিষয় ছিল এটা, যে জেলা সংগঠন ভালোভাবে কাজ করে ভালো অধ্যায় সৃষ্টি করুন। তারপরে কলকাতার কথা ভেবেছি, কলকাতায় যদি কোনো মানে আন্দোলন বা বৈঠক গেট টুগেদার করতে হয় তারপরে। আজকে আমরা একেবারে শান্তিপূর্ণ সভা করে এই মাদ্রাসা বোর্ডে, রাবিতা বোর্ডে 1200 মাদ্রাসা আছে, 1,65,000 ছেলে পড়ে, 25 থেকে 27,000 গ্রামে এর পরিধি, ঠিক আছে? এবং এর খরচ খরচা পাবলিক দেয়। এদের বছরে একবার অনুশীলন হয়, আমি অনুশীলন নিই, তারাও নেন। আজকে সে তাৎপর্য অবস্থার জন্য আমরা এটা বলেছি, ওয়াকাফ ইস্যুতে আমাদের কি করণীয় তার রেজুলেশন আছে, সেটা আপনারা নিয়ে যান, বুঝতে পারবেন ওয়াকাফের বিষয় কি। ওয়াকাফ একটা দিক, কিন্তু আমাদের মূল্যায়ন সার্বিক ইসলাম ধর্মের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা নিয়ে, সেই ব্যাপারে আমরা এখানে বসেছি। সিদ্দিকুল্লাহ সাহেব, মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে বলেছেন এই রাজ্যে কেউ যদি ওয়াকাফ নিয়ে আন্দোলন করেন তাহলে তার বিরুদ্ধে সবথেকে বড় শত্রু আমি হব। কিন্তু কলকাতায় আমরা দেখছি কয়েকটা প্রপার্টি, মসজিদ বলে রেকর্ড আছে, কর্পোরেশনের রেকর্ড, অথচ সেগুলো বিক্রি হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হচ্ছে। তাহলে কি রাজ্যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না? আমি জিজ্ঞাসা করি, দুটো হলো, একটা মুর্শিদাবাদে কি বলেছেন, আর একটা মসজিদ। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আমি নই, আমি তার সচিব নই। আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথার উত্তর আমি কেন দেব? মুখ্যমন্ত্রীর সিএমও দপ্তর আছে, তার দলের দপ্তর, সেখানে জিজ্ঞেস করুন। কিন্তু আমি বলি ভালো করে, ওহো, জমিয়ত উলামাহীন তার গতি প্রকৃতি কমিটি ঠিক করে, কখন গর্জন, কখন বর্ষণ, কখন থমকে দাঁড়াতে হবে, সেটা অন্য কারো কাছে শেখার নেই। আমরা খুব পরিণত, ওয়েল প্রিপেয়ার্ড, আমরা সংযত এবং অত্যন্ত পরিপক্ক। কারোর কথায় নাচি না, আর কারোর কথায় নাচ আমরা বন্ধ করি না। এবার মসজিদ যদি কেউ অকুপাই করে থাকে, তো তার প্রুফ আমাদের দেবেন লিখিতভাবে। আমরা ওয়াকাফ বোর্ডের সাথে যোগাযোগ করব, নথিপত্র কাগজ সমেত, রাস্তায় দাঁড়িয়ে নয়। আইনের কথা আইনের জায়গায় বলতে হবে, তাহলেই হবে। না, যেখানে বিল্ডিং হয়ে গেছে তা আমি এখন কী করে বলবো আপনার কথায়? আমাকে প্রমাণ দেন যে এই সম্পত্তিটি দখল হয়েছে, তার এই কাগজ অমুক ব্যক্তি করেছেন। যাদের সম্পত্তি তারা লিখিতভাবে ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যানের নামে আপনার দরখাস্ত, অভিযোগ করবেন, মুখ্যমন্ত্রীকে জানাবেন। এটুকু আমি বলতে পারি যে মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে পৌঁছে দেব। এই হলো প্রশ্ন। আর প্রত্যেকে সজাগ সচেতন হতে হবে, এটা আমরা একা করব। আর এই বইটি আমরা প্রকাশ করেছি, এই বইটি আমাদের রাবিতা বোর্ডের বার্ষিক রিপোর্ট। আর দারুল উলুম দেওবন্দ, এই সারা পৃথিবীর খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, তার যে ভিসি আছেন, রেক্টর আছেন, হযরত মাওলানা আবুল কাসেম নোমানী,
তিনি আমার নামে চিঠিটা পাঠিয়ে আমাদের দায়িত্ব সম্পর্কে সজাগ করে দিয়েছেন। এই দায়িত্ব ভারতবর্ষের ক্ষেত্রেও প্রযোজ্য, বাংলার ক্ষেত্রে প্রযোজ্য, ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, মাদ্রাসার ক্ষেত্রে প্রযোজ্য, সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। এত সাবলীল ভাষায় অত্যন্ত গঠনমূলকভাবে চিঠিটা আমাদের কাছে পাঠিয়েছে। যার বয়স 159 বছর, 1857 সালের মহাবিদ্রোহের 9 বছর পরে 1866 সালে স্থাপিত হয়েছিল। ওই দারুল দেওবন্দের প্রেরণায় ভারতবর্ষে মাদ্রাসা বোর্ড তৈরি হয়েছে। 5000 মাদ্রাসা আছে। পশ্চিমবাংলায় মাদ্রাসা বোর্ডের অনুমোদন আমাকে সভাপতি হিসাবে বা কমিটির অনুমোদন তারা দিয়েছেন। আজকে সকাল 10টা সাড়ে 10টায় ওখানকার অফিস থেকে আসার কথা ছিল, তেনার বিশেষ কারণ অসুস্থতায় আসতে পারেননি। তবে এই বিবৃতিতে তিনি বলেছেন জনসমক্ষে এই যারা উপস্থিত তাদের কাছে পাঠ করে শোনান। এখানে মাদ্রাসা শিক্ষা গুরুত্ব, ভালোভাবে পঠন পাঠন, শান্তি শৃঙ্খলা, জাতিত্ববোধ, দেশত্ববোধ, আমরা যে দেশের জন্য বলিদান দিয়েছি। দারুল দেওবন্দের শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী 12 বছর জেল খেটেছেন। মওলানা আবুল কালাম আজাদ তিনিও আলেম ছিলেন। মওলানা হিফজুর রহমান সাহেব ভারতের আইন প্রণয়নের যে কমিটি ছিল অ্যাসেম্বলি, তার তিনি সদস্য ছিলেন। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। আমি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। যারা আছেন সবই আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে সচেতন করেছেন সব বিষয়ে। এটা আমাদের কাছে একটা দলিল যে অল ইন্ডিয়ার স্বীকৃতি। মেল করা হয়েছে কি? হ্যাঁ, আজকে সকালে মেল করে পাঠিয়েছেন 10টা সাড়ে 10টা। 3, 4, 5, 6টি উনি এটা কি বলবো, পদ্য না কি বলবো, একটা পদ্য রচনা করেছেন ছন্দ সহকারে। ভারতের ইসলামী শিক্ষাবিদদের বলেছেন তোমরা কোথায় তলিয়ে যাচ্ছ। শিক্ষা, কোরআনের শিক্ষা হলো আবিষ্কারের শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, মানবতার শিক্ষা, পৃথিবীর সৃষ্টির শিক্ষা। তোমরা কোথায় তলিয়ে যাচ্ছ। আমাদেরকে 37 বছর আগে জ্ঞান দিয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজ অবশ্য নোংরা হিন্দু যারা ধ্বংস করতে চাইছে, এই শঙ্কর দয়ালের জুতো থাকলে চেটে খান, আর অথবা জল ধুয়ে ওই জুতোর জল খান। এরা ভারতের রাষ্ট্রপতি ছবি সমেত। আমি তো অবাক, আমিও জানতাম না। গতকাল আমার অফিসে পেলাম একটা পত্রিকায়। ধন্যবাদ জানাচ্ছি ভারতের সংস্কৃতি সভ্যতা রক্ষার ধারকবাহ রাষ্ট্রপতি এরকম সুন্দরভাবে যে ছন্দ আকারে আমাদের নজর কেড়েছেন, শিক্ষা দিয়েছেন। কোরআন তিনি পড়েছেন বোঝা যাচ্ছে। জ্ঞানের ভাণ্ডার ছিলেন হিন্দু, কিন্তু তার বক্তব্য বোঝা যাচ্ছে মনের প্রসারতা ছিল। অনেক কিছু জ্ঞান দিয়েছেন আমাদের। শত্রুপক্ষের সব থেকে নজর মাদ্রাসা। এই কারণে মাদ্রাসার হেফাজতের দায়িত্ব আপনার। বর্ডার এলাকা বা যেখানে উত্তেজনা সৃষ্টি হতে পারে সেই সমস্ত মাদ্রাসার ছাত্র বা শিক্ষক বেশি রাতে বা এমন সময় ঘোরাফেরা করবেন না যাতে বিপদ ঘটতে পারে। বোঝা গেল না? নজর রাখবেন। একইভাবে যারা বক্তা রাত 12টায় ফিরছেন গাড়ি নিয়ে, শুনশান এলাকা, একা, কেন বিপদের ঝুঁকি নেবেন? জি, তাদের কষ্ট হবে, তারা আপনার বিরুদ্ধে নালিশ করবে। বোঝা গেল না? মাদ্রাসা জলসা হলেও থানায় একটা চিঠি দেবে। চিঠি কি? যে আমাদের মাদ্রাসায় বার্ষিক অথবা একটা সাধারণ সভা করব, এখানে মাইক্রোফোন ব্যবহার হবে, নিয়ম অনুসারে আমরা সেটাকে পরিচালনা করব। এই চিঠি থানায় দিয়ে কপি নিয়ে নেবে, ওইটাই পারমিশন। আরো পারমিশনের জায়গা আছে, আমরা সেটা করি না, মূলত এসডিও দেয়। কোন সময় মাদ্রাসা কর্তৃপক্ষ রাস্তায় আপনার বিনা নোটিশে সভা করে ফেললেন, ক্ষতি হয়ে যাবে। এবং মাদ্রাসার সালানা বক্তার বক্তৃতার মধ্যে
ছাঁচ কমাতে হবে। সরকার আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনুন, আমি যেটুকু মোতালা করেছি, সামনে যদি কে বসে কথা বলতেন, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে কথা বলতেন, যাতে তার মন জয় করা যায়। समझ रहे हैं, नहीं समझ रहे हैं? और यहाँ टेलीफोन भी हो रहा है, उधर भी बात भी हो रही है, एक बैठा हुआ आपके सामने। নিয়ম হলো কারোর সাথে কথা বললে তার ইজ্জত দেন, মনে ভাববে যে আমি একটা বড় মানুষের সাথে কথা বলছি। এই শিক্ষা দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। ছেলেদেরকে পাথর দিয়ে পেটাচ্ছে, এসব গল্প শেষ। আমরা যদি রিপোর্ট পাই কোন মাদ্রাসার ছাত্রদের পিটাপিটি করছে, ভয় দেখালেন আপত্তি নেই। আমরা যদি নির্ভরযোগ্য প্রমাণ পাই, নোটিশ হয়ে যাবে আপনার বিরুদ্ধে। আপনার পিটাপিটির কারণে লেখাপড়া ছেড়ে দিল, কে দায়ী হলো বলুন? বুঝি কি পড়ানো যায় না? বাড়িতে আপনার ছেলেকে পাচন দিয়ে মারে, তার মা আব্বা মাদ্রাসায় পাঠিয়েছেন, পেটাচ্ছেন। কি 1 টাকা হলো দামাদাম লুঙ্গি ছিঁড়ে গেল, কাপড় ছিঁড়ে গেল। আমি তো বুঝতে পারি না ভাই, ভারতবর্ষের আইনে চিল্ড্রেন মানে ওই কি বলবো, ছোট বাচ্চাদের, এটা আইন বিরোধী কাজ। আপনারা সতর্ক হবে। বুঝতে পারলেন না? পারলেন না? পরিচ্ছন্নতার ব্যাপারে খুব মাদ্রাসা শিথি। একটা ফিনাইলের কত খরচ? মাসে 200 টাকা খরচ। কেন ওই ড্রেনে বাথরুমে ব্যবহার হয় না? পোকা মাছি ভিনভিন করছে, অথচ মার্বেলের মসজিদ। এটা আমরা পারি না। উস্তাদ দাঁড়িয়ে থাকবেন যে আমি আজকে পরিষ্কার করব, ছেলেরা নিজে আসবে, আমার বাথরুম আমি নিজে পরিষ্কার করব। তাতে কি ইজ্জতের আছে? আমি ব্যবহার করে পরিষ্কার করি, বাড়ির লোক যা করে করবে, কাজের লোক যা করে করবে। মাদ্রাসার বাথরুম খুব অপরিষ্কার, একটা টালি লাগাতে 1,500 টাকা খরচা। আমি করজ গ্রামে 50টা বাথরুমে আলহামদুলিল্লাহ সবটাই টালি লাগিয়েছি, 1,500 টাকা খরচা, 75,000 টাকা খরচা হলো। তাতে বিভিন্ন রকম পোকা মাপড় বিপদ আপদ থেকে মাদ্রাসা বেঁচে যায়। ইলেকট্রিসিটির লাইনে তার ঝুলছে, ছেলেরা তাতে কাপড় বেঁধেছে। কত বড় বিপজ্জনক ভাবুন তো। ওই তারটা ছিঁড়ে গেলে জীবন নিয়ে চলে যাবে, আপনার নামে কেস হয়ে যাবে। এই সমস্ত খুচরো খাচুরো ব্যাপার আপনারা নজর দেবেন। বুঝতে পারলেন না? পারলেন না? বাংলা, ইংরাজি, ভূগোল, বিজ্ঞান পড়তে হবে। বাংলা আমাদের ভাষা, পৈতৃক ভাষা, মাতৃভাষা, আব্বা আম্মা দাদা দাদির ভাষা। আপনারা বাংলা পড়বেন না? মন্দির সাহেবের বাংলা বক্তৃতা শুনেছেন? জি, কি আর কেউ? আমিও 10 বার হিজ্জে করে আলহামদুলিল্লাহ বাংলা শেখার চেষ্টা করছি। আপনি মাদ্রাসায় বাংলা পড়বেন না? একটা খবরে আমার শ্বশুর হজরত তাহের সাহেব বলেছিলেন, কথাটা মনে আছে, বাবা আনন্দবাজারের সম্পাদকীয়টা পড়বে, এডিটর, ওটা পড়লে ভাষা পাবে, প্রবন্ধ পাবে, অনেক শিক্ষার আছে। খবরের কাগজে কি আছে দেখার দরকার নেই, কিন্তু আনন্দবাজারের সম্পাদকীয় পড়বে। যুগান্তর হতে পারে, যুগান্তর তো নেই, আরো কাগজ আছে, এতে নির্যাস থাকে। মাদ্রাসায় বাংলা বই পড়ার অভ্যাস, লেখার অভ্যাস কেন থাকবে না আমি জিজ্ঞেস করতে চাইছি। নিজে কি মানে উর্দুতেই তকরির করবেন? বাংলায় তো করবেন। বাংলা যদি আমরা রপ্ত না করতে পারি, আপনারা পারবেন না। আরবিতে যেমন 50 নম্বর 70 নম্বর পাচ্ছে, বাংলায় পাচ্ছে 30। বাংলায় পড়া হয় না তার মানে। ইংরেজি পাচ্ছে 35 আর আরবিতে পাচ্ছে 90। এই অবহেলা বাঙালিদের, মুসলমানদের জাতীয় জীবনের ক্ষতি এনে দিচ্ছে। এই কথাগুলো আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব। রাবেতা যারা সদস্য, তাদের নিজস্ব সম্পদ, বলুন আলহামদুলিল্লাহ। 4 কোটি টাকার বিল্ডিং, এটা কোনো ব্যক্তির নয়। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।